আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর। শব্দের চেয়ে 4 গুণ দ্রুতগতির ড্রোন বানাচ্ছে চীন। এরপরে জানবেন তালেবান শীর্ষ নেতাদের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। আরও জানবেন উদ্বাস্তু গাজাবাসীকে অন্য দেশে পাঠাতে চান ট্রাম্প। গ্রিনল্যান্ডে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশা করছেন ডোনাল্ড ট্রাম্প। সবশেষে জানিয়ে দিব কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় 13 শান্তিরক্ষী নিহত। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স কিছুদিন আগে পরবর্তী প্রজন্মের রকেটের সফল পরীক্ষা চালিয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন করা গেলে ক্যালিফোর্নিয়া থেকে ভারত আসতে সময় লাগবে মাত্র 30 মিনিট, আর চীনের সাংহাই শহরে পৌঁছতে মাত্র 39 মিনিট লাগবে। এবার একটি চীনা প্রতিষ্ঠান জানিয়েছে তারা একটি সুপারসনিক ড্রোন তৈরির চেষ্টা করছে। একবার সফল হলে অত্যাধুনিক এই ড্রোন শব্দের চেয়েও 4 গুণ গতিতে ছুটতে সক্ষম হবে। উচ্চাভিলাষী এ প্রকল্প হাতে নিয়েছে চীনের লিংকং তিয়ানশিং টেকনোলজি। তারা যে আনমেন্ড অ্যারিয়েল ভেহিক্যাল বানাচ্ছে সেটির নাম কুয়ানতিয়ানহৌ বা সোরিং স্টোন মানকি। চীনের দক্ষিণ পশ্চিমের সিয়াচুন প্রদেশের রাজধানী চ্যাংডুতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। চীনের গণমাধ্যম বলছে সামরিক হাইপারসনিক প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের চেষ্টা করছে লিংকং তিয়ানশিং। নিজেদের এই প্রজেক্ট বাস্তবায়নে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী বছরই এই সুপারজেট পরীক্ষামূলক উড্ডয়ন করতে পারে। চীন সুপারসনিক প্রযুক্তিতে কতটা এগিয়েছে এবং সেটার ব্যবহার বেসামরিক খাতে এতটা নিখুঁতভাবে করছে তা লিংকং তিয়ানশিং এর এই প্রজেক্টটি বলে দেয়। গেল বছরের অক্টোবরে লিংকং তিয়ানশিং একটি প্রোটোটাইপ বাণিজ্যিক প্লেনের পরীক্ষা চালায়। বিমানটি কনকর্ডের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে ছুটতে পারে। এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত যাত্রীবাহী বিমান হচ্ছে কনকর্ড। নিউ ইয়র্ক থেকে লন্ডনের প্রায় 5,500 কিলোমিটার পথ পাড়ি দিতে এই সুপারসনিক বিমানের লাগতো মাত্র 2 ঘন্টা 52 মিনিট 59 সেকেন্ড। অথচ এই দূরত্ব যেতে বোয়িং 747 বিমানের সময় লাগে প্রায় 7 ঘন্টা। এই কনকর্ড বিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটত। তবে লিংকং তিয়ানশিং সুপারসনিক ড্রোন শব্দের চেয়ে 4 গুণ বেশি গতিতে ছুটতে পারবে। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে সুপারসনিক এ ড্রোনের ওজন 1.5 টন আর লম্বায় 7 মিটার। এতে শক্তি যোগাবে 2টি ডেটোনেশন ইঞ্জিন রয়েছে। আগামী বছর সফল পরীক্ষামূলক ফ্লাইটের পর 2030 সালে প্রোটোটাইপ টেস্টিং হবে এই ড্রোনের। সুপারসনিক প্রযুক্তি সামরিক অ্যাসেট হলেও এখন বাণিজ্যিক ব্যবহারের জন্য উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের কয়েকটি আন্তর্জাতিক স্টার্টআপ। মার্কিন প্রতিষ্ঠানগুলো শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে উড়তে সক্ষম বিমান বানাতে চাইছে, আর সুইস প্রযুক্তি নির্মাতারা জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করে দেখছেন। বছরের পর বছর এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতেও এখনো বাণিজ্যিক ব্যবহারের উপযোগী কোনো যান বানাতে পারেনি কোনো দেশই। সে হিসেবে অনেকটাই এগিয়ে গেছে চীন। আফগানিস্তানের তালেবান নেতাদের মাথার উপর পুরস্কার ঘোষণার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার 25 জানুয়ারি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এএফপি জানিয়েছে ট্রাম্প প্রশাসনের নতুন কিউবান বংশোদ্ভূত পররাষ্ট্রমন্ত্রী রুবিও সোশ্যাল মিডিয়া এক্সে তালেবান নেতাদের প্রতি এই কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। রুবিও লিখেছেন, শুনছি আফগানিস্তানে তালেবানরা বেশি বেশি আমেরিকানদের জিম্মি করছে। যদি এটা সত্যি হয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তালেবান নেতাদের মাথার উপর বড় ধরনের পুরস্কার ঘোষণা করব, যে পুরস্কার হতে পারে ওসামা বিন লাদেনের মাথার উপর ঘোষিত আমেরিকার পুরস্কারের চেয়ে বড়। এর আগে তালেবানরা জো বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পাদিত এক চুক্তি অনুযায়ী আমেরিকার নাগরিক রায়ান করবেটকে 2022 সালের আগস্টে মুক্তি দিয়েছে। তিনি আফগানিস্তানে তার পরিবার নিয়ে বাস করে আসছিলেন। এছাড়া উইলিয়াম ম্যাককেন্টি নামে আরও একজন
একজন মার্কিনীকে তালেবানরা মুক্তি দেয়, তবে তার সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। এই দুই মার্কিনীকে মুক্তির বিনিময়ে মার্কিন প্রশাসন খান মোহাম্মদ নামে একজন আফগানকে ছেড়ে দিয়েছে। তিনি ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে যাবজ্জীবন জেল খাটছিলেন। যুক্তরাষ্ট্র 2001 সালের 11 সেপ্টেম্বরের পর সৌদি নাগরিক ওসামা বিন লাদেনের মাথার মূল্য হিসাবে $25 মিলিয়ন ঘোষণা করেছিল। এই পুরস্কার কেউ গ্রহণ করতে না পারলেও পরবর্তীতে 2011 সালে ওসামা বিন লাদেন মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সংকট সমাধানে একটি নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন, যা বিতর্ক ও বিস্ময়ের জন্ম দিয়েছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প জর্ডানের রাজা আবদুল্লাহ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলোচনা করেছেন ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিষয়ে। তিনি আরব দেশগুলোকে গাজাবাসীদের জন্য নতুন আবাসন তৈরির আহ্বান জানান। তবে এই প্রস্তাবকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে নতুন সংকট সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। জর্ডান ও মিশর ট্রাম্পের পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। এই দুই দেশ জানিয়ে দিয়েছে তারা অতিরিক্ত ফিলিস্তিনি উদ্বাস্তু পুনর্বাসনের জন্য কোনো চাপ নিতে রাজি নয়। মিশরের প্রেসিডেন্ট সিসি বলেন, এই প্রস্তাব পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করবে এবং ফিলিস্তিনিদের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। ফিলিস্তিনি নেতারা ট্রাম্পের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তারা অভিযোগ করেছেন এটি আসলে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। গাজার রাজনৈতিক নেতারা জানান এই প্রস্তাব আসলে জাতিগত নিধনের প্রচেষ্টা। ইসরায়েলের ডানপন্থী নেতারা ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করেছেন। তারা মনে করেন গাজাবাসীদের সরিয়ে সেখানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ গাজাবাসীদের পুনর্বাসনকে ভালো পরিকল্পনা হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্প গাজার ভৌগোলিক গুরুত্ব এবং উন্নয়নের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তার মতে গাজার সমুদ্র সংলগ্ন অবস্থান এবং চমৎকার আবহাওয়া একটি আধুনিক শহর নির্মাণের উপযোগী। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে গাজাবাসীদের সম্মতি এবং আন্তর্জাতিক সমর্থন আদায় নিয়ে প্রশ্ন থেকেই যায়। গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। 15 মাসের যুদ্ধে গাজার 60% অবকাঠামো ধ্বংস হয়েছে এবং 90% মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী অধিকাংশ গাজাবাসী ইতোমধ্যে একাধিকবার তাদের বাসস্থান পরিবর্তনে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। সেখানকার 57,000 বাসিন্দা তাদের সঙ্গে থাকতে চান। ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চলের ওপর মার্কিন নিয়ন্ত্রণ আরোপের অভিপ্রায় পুনর্ব্যক্ত করার পর ট্রাম্প এমন মন্তব্য করলেন। মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, আমার মনে হয় আমরা এটা পেতে যাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওই দ্বীপের 57,000 বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চান। গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেনের ফোনে কথা হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলোয় খবর প্রকাশিত হয়। ফোনালাপে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশের পরপরই গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপের কথা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প। এর আগে নিজের প্রথম মেয়াদে 2019 সালে আর্কটিক অঞ্চলের এই গ্রিনল্যান্ড কিনতে চেয়ে শোরগোল ফেলেছিলেন ট্রাম্প। তখন ট্রাম্প বলেছিলেন আন্তর্জাতিক নিরাপত্তার জন্য চরম প্রয়োজনীয় বিষয় হল গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ। এখন এয়ারফোর্স ওয়ানে সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয় সেখানকার বাসিন্দারাও আমাদের সঙ্গে থাকতে চান। ট্রাম্পের এমন মরিয়া চেষ্টার মধ্যে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিতে এগেদে বলেছেন গ্রিনল্যান্ড স্বাধীনতা চায়, এটি বিক্রির জন্য নয়। কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় 13 জন বিদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহত শান্তিরক্ষীদের 9 জন দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর সূত্রে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিদ্রোহী যোদ্ধাদের আটকাতে গিয়ে দক্ষিণ আফ্রিকার 9 শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। বাকি শান্তিরক্ষীদের 3 জন মালাউইয়ান এবং একজন উরুগুয়ের সৈন্য। প্রধান বিদ্রোহী M23 গ্রুপ রক্তপাত এড়াতে গোমায় কঙ্গোলিজ সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ায় জাতিসংঘ তার অপ্রয়োজনীয় কর্মীদের গোমা থেকে সরিয়ে নিচ্ছে। এই শহরে 10 লাখেরও বেশি মানুষ বসবাস করেন। কঙ্গোর সরকার বলছে প্রতিবেশী রুয়ান্ডা বিদ্রোহের পেছনে সমর্থন দিচ্ছে। এমন অবস্থায় ফ্রান্সি প্রেসিডেন্ট ম্যাক্রো শনিবার DR কঙ্গো এবং রুয়ান্ডার নেতাদের সাথে পৃথক ফোন কলে কথা বলার সময় লড়াই বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রুয়ান্ডার সেনারা কঙ্গোর সীমান্তে জড়ো হচ্ছে। কঙ্গোর আঞ্চলিক রাজধানী গোমা দখলে M23কে সহায়তা করবে তারা।
ইতোমধ্যে গোপনে কঙ্গোতে রুয়ান্ডার শত শত সেনা প্রবেশ করেছে জানানো হয় ওই প্রতিবেদনে। এমন অবস্থায় সোমবার কঙ্গোর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হবে। তবে এই বৈঠকের আগেই গোমা দখলের পরিকল্পনা করছে রুয়ান্ডার সেনা ও বিদ্রোহী M23 গ্রুপ। মূলত 2012 সালেও গোমা শহর দখল করেছিল বিদ্রোহীরা। ওই সময় ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে পড়ে রুয়ান্ডা। তখন দ্রুত সময়ের মধ্যে বিদ্রোহীরা গোমা থেকে সরে গিয়েছিল।